এক অদৃশ্য নীরবতা ছেয়ে আছে ক্ষমতার সবচেয়ে সংবেদনশীল ও সুরক্ষিত অন্তরে। দৃশ্যত আপাত দৃষ্টিতে সব শান্ত, কিন্তু লাল ফিতার আড়ালে শুরু হয়ে গেছে এক ঐতিহাসিক গণনার টিকটিক শব্দ। জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি যেখানে গড়ে ওঠে, সেই স্থানে কি তবে রচিত হতে যাচ্ছে এক সম্পূর্ণ অভূতপূর্ব রাজনৈতিক ও সামরিক ইতিহাস? ক্ষমতার হাত বদল কি কেবল এক পদের সাধারণ রদবদল, নাকি এর পেছনে তৈরি হচ্ছে ভূরাজনৈতিক দাবা খেলার সবচেয়ে স্পর্শকাতর মাস্টার স্ট্রোক? আগামী কয়েক মাসের মধ্যে কার হাতে উঠতে যাচ্ছে সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ কমান্ডিং বাটন? আর কে তৈরি করেছেন এক নতুন ক্ষমতার দৃশ্যপট? তা নিয়ে আজ উথাল পাথাল চিন্তার ঝড় বয়ে যাচ্ছে কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলে। জাতীয় নিরাপত্তার সুরক্ষিত করিডোর থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা টেবিল, সবার চোখ এখন একটাই, গোপন উত্তর খোঁজার দিকে। পর্দার আড়ালে কোন অজানা সমীকরণের ছক কষা হচ্ছে, যা নির্ধারণ করতে যাচ্ছে আগামী দিনের সার্বভৌমত্ব ও রাজনীতির আসল গতিপথ। ইতিহাসের এক অভূতপূর্ব, জটিল এবং অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সামরিক ও রাজনীতির ইতিহাসে এটি সত্যি এমন এক নজিরবিহীন ও বিস্ময়কর ঘটনা, যেখানে একজন সেনাপ্রধান সম্পূর্ণ তিনটি ভিন্ন ভিন্ন শাসন কাঠামোর অধীনে অত্যন্ত সফল ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। 2024 সালের 5 আগস্টের সেই মহা সংকটকালে রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকা যেমন দেশের ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে, তেমনি সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও সেনানিবাসের নাম ইসলামের 4 খলিফার স্মৃতি বিজড়িত নামে পুনর্বিন্যাস করা এবং চাকরিরত অবস্থায় সশস্ত্র বাহিনীতে দাঁড়িয়ে রাখার প্রশাসনিক অনুমতি প্রদান করে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে এই প্রশংসার জোয়ারের পাশাপাশি বিগত দিনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নে তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড়ও কিন্তু কম ওঠেনি। কিন্তু প্রশংসার প্রবল জোয়ার কিংবা সমালোচনার উত্তাল ঝড় সবকিছুকে ছাপিয়ে সময়ের অমোঘ ও সাংবিধানিক নিয়মে জেনারেল ওয়াকারুজ্জামানকে এবার সেনাপ্রধানের মেয়াদ শেষে অবসরে যেতেই হচ্ছে। আর ঠিক এই কারণেই তার জায়গায় পরিবর্তিত সেনাপ্রধান হিসেবে কে দায়িত্ব নিতে যাচ্ছেন তা নিয়ে সামরিক অন্দরমহল থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলে দীর্ঘদিন ধরেই এক টানটান উত্তেজনা ও সুদূর প্রসারী কল্পনা চলছে। বিশেষ করে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের স্পষ্ট ভারত বিরোধী রাজনৈতিক অবস্থান এবং বেইজিং, ইসলামাবাদ ও আশকারার সাথে গড়ে ওঠা নতুন ভূরাজনৈতিক ও সামরিক অক্ষের সাথে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীতেও একই মতাদর্শিক, স্বাধীন ও কৌশলগত চিন্তাধারার নেতৃত্ব খোঁজা হচ্ছে। যদিও সরকার কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা বার্তা জারি করা হয়নি, যার ফলে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার নাম বারবার সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্তটি এখনো গভীর রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে। কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে যে আকস্মিক ও তাৎপর্যপূর্ণ রদবদল সম্পন্ন করা হচ্ছে, তা সামরিক বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের ক্ষমতার এক গভীর ইঙ্গিত বহন করছে। এই বিশেষ সামরিক পুনর্গঠনের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাব বিস্তারকারী পদ চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক, অপারেশনাল এবং প্রশাসনিক কাঠামোতে এই দুটি পদকে সেনা সদরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রধান চালিকা শক্তি হিসেবে গণ্য করা হয়। স্বাভাবিকভাবেই এই দুই শীর্ষ কর্মকর্তার নাম পরবর্তী সম্ভাব্য সেনাপ্রধানের আলোচনায় বর্তমানে সবকিছুর শীর্ষে চলে এসেছে। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এই শীর্ষ সামরিক দৌড়ে কে সবচেয়ে বেশি এগিয়ে আছেন? সামরিক জ্যেষ্ঠতা, মাঠ পর্যায়ের জটিল অপারেশনাল অভিজ্ঞতা এবং কৌশলগত অবস্থানের দিক থেকে বর্তমানে সেনা সদরের করিডোরে যিনি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন, তিনি হলেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বর্তমানে সেনাবাহিনীর সামগ্রিক অপারেশনাল পরিকল্পনা, নিরাপত্তা কৌশল এবং প্রশাসনিক কাঠামোর মূল মেরুদণ্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অতীত সামরিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, এর আগে অত্যন্ত দক্ষতার সাথে আর্টিলারি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুটি অত্যন্ত সংবেদনশীল এরিয়া কমান্ডের জিওসি হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 33তম পদাতিক ডিভিশন এবং পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ 24তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপক অভিজ্ঞতা তার ঝুড়িতে জমা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীতে জিসিএস পদটিকে সেনাপ্রধানের পরেই দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ও কার্যকরী দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। এই পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি সেনাপ্রধানকে সামরিক নীতি নির্ধারণে সহায়তা করেন এবং সংবেদনশীল বাজেট ও কেনাকাটার নিয়ন্ত্রণ বজায় রাখেন। দেশের সামরিক বাহিনীর ইতিহাস ঘাটলেই দেখা যায় বাংলাদেশে এ পর্যন্ত দায়িত্ব পালন করা 17 জন সেনাপ্রধানের মধ্যে 7 জনই এই সর্বোচ্চ কমান্ডে আসার আগে সিজিএস পদে অত্যন্ত সফলভাবে কাজ করেছিলেন। আর ঠিক এই ঐতিহ্যবাহী কাঠামোর কারণেই মাইনুর রহমানের সম্ভাবনাকে সামরিক বিশ্লেষকদের অনেকেই সবচেয়ে প্রবল বলে মনে করছেন। তবে জিসিএস পদের এই ঐতিহ্যবাহী শক্তিমত্তা ঐতিহ্যের বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। পিএসও হিসেবে দেশের সশস্ত্র বাহিনীর 3টি প্রধান অঙ্গ অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে নীতিগত সমন্বয় সাধনের মতো অত্যন্ত জটিল, স্পর্শকাতর এবং দূরদর্শী কাজ তিনি সুচারুভাবে সামলাচ্ছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তার দীর্ঘ বর্ণাঢ্য এবং শৃঙ্খলাবদ্ধ সামরিক অভিজ্ঞতার কারণে নীতি নির্ধারকদের বিশেষ বিবেচনার তালিকায় সর্বদাই রয়েছেন। তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের ক্যারিয়ার গ্রাফ অত্যন্ত চমকপ্রদ, উজ্জ্বল ও নিষ্কলঙ্ক, যার কারণে সেনা সদরের অন্তর্মহলে তার নাম নিয়েও যথেষ্ট গুঞ্জন রয়েছে। এই শীর্ষ পদের দৌড়ে একসময় আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় ভারত বিরোধী ভাবমূর্তি জেনারেল হিসেবে পরিচিত কামরুল ইসলামের নামও নানা হিসাব নিকাশে উঠেছিল। তবে এই ধরনের অত্যন্ত সংবেদনশীল নিয়োগ মূলত আর্মি অ্যাক্ট 1952 এবং সরকারের জারি করা উচ্চ পর্যায়ের প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে নিশ্চিতভাবে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন দেশের ভেতরে এমন টানটান উত্তেজনার আবহাওয়ার মাঝে আন্তর্জাতিক গণমাধ্যমের এক চাঞ্চল্যকর প্রতিবেদন ঢাকার রাজনীতি ও সামরিক অঙ্গনে এক নতুন মহামেগা ঝড়ের জন্ম দেয়। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে এমন এক চরম বিস্ফোরক দাবি পেশ করা হয়েছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্কের দাবানল জ্বালিয়ে দিয়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাপ্রধানের পদটি ছেড়ে দিয়ে পরবর্তীতে দেশের সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের এক সম্পূর্ণ নতুন পদে আসীন হতে যাচ্ছেন। প্রশাসনিক নিয়ম ও তৎকালীন সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 2024 সালের 23 জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়মিত 3 বছরের মেয়াদ 2027 সালের 23 জুন পর্যন্ত শেষ হওয়ার কথা। 3 বছরের এই নিয়মিত মেয়াদে তিনি চাইলে সরকারের সুপারিশে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে দায়িত্ব আরও বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু বহিরাগত ওই গণমাধ্যমের প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক ও সাংবিধানিক সমীকরণের দিকে ইঙ্গিত করছে। সেখানে দাবি করা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও একক ও শক্তিশালী করতেই নাকি জেনারেল ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে আসীন করার এক সুদূর প্রসারী নকশা তৈরি করা হচ্ছে। পর্দার আড়ালে চলছিল এক ভিন্ন হিসাব, কারণ এই সমীকরণ বাস্তবায়ন করা কোনো সাধারণ বা মামুলি বিষয় নয়। এর জন্য প্রয়োজন হবে দেশের মূল সংবিধানে এক বিরাট বড় সংশোধন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 61 অনুচ্ছেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দেয় দেশের রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর একক সর্বাধিনায়ক। এখন এই একক সাংবিধানিক ক্ষমতা যদি পরিবর্তন করে অন্য কোনো পদের হাতে অর্পণ করতে হয়, তবে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এক ঐতিহাসিক বিল পাশ করতে হবে। ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা, সরকারের অভ্যন্তরীণ কৌশলগত সমঝোতা এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে বসানোর এক বিশেষ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে, যা 27তম সংবিধান সংশোধনী বিল হিসেবে পাশ করিয়ে 3 বাহিনীর সর্বাধিনায়কের মূল ক্ষমতা তার উপর ন্যস্ত করা হতে পারে। এতে করে সেনাবাহিনীর প্রচলিত অবসরের বয়সসীমা বিলোপের পাশাপাশি একজন ফিল্ড মার্শালের মর্যাদায় 2029 সাল পর্যন্ত তার মেয়াদ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে দেশের পুরো সশস্ত্র বাহিনী এখন একটি নির্দিষ্ট ও বিশ্বস্ত নেতৃত্বের অধীনে কাজ করছে, যার পেছনে বর্তমান রাজনৈতিক মহলেরও পূর্ণ সমর্থন রয়েছে। ক্ষমতার এই রুদ্ধশ্বাস সামরিক সমীকরণে আপনার বিশ্লেষণ কি? পরবর্তী সেনাপ্রধান হিসেবে কাকে সবচেয়ে যোগ্য মনে করছেন আপনি? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান।